নমস্কার, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমি এই ভিডিওটা একটা সম্পূর্ণ নতুন বিষয়ের উপরে করতে যাচ্ছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা। আমি নিজে যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, তার উপরে ভিত্তি করেই এই ভিডিওটা বানাচ্ছি। দেখুন, আজ বেশ কিছুদিন হলো আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, পড়তেও পাচ্ছি বিভিন্ন পেপারে, টেলিভিশন চ্যানেলে কিষাণ আন্দোলন, এমএসপি। কিন্তু এই এমএসপি বা কিষাণ আন্দোলন ব্যাপারটা কি, এটা জানতে হলে আমাদের একটু পিছন দিকে যেতে হবে। স্বাধীনতা পরবর্তী সময়, স্বাধীনতার পরবর্তী সময় আমাদের দেশে যখন একটা খাদ্যাভাব ছিল, যে সময় আমাদের দেশে খাদ্য অভাব দেখা দিয়েছিল বা অভাব হতো, সেই সময় আমাদের বিদেশ থেকে অনেক খাদ্যশস্য আমদানি করতে হতো। নিয়ে ভারত সরকার কি করলেন, একটা কৃষির বিপ্লবের ব্যবস্থা করে আমাদের উত্তর ভারত, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানায় একটা গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লবের সূচনা শুরু হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়। এবং সেই স্বাধীনতা পরবর্তী সময়ে যে সবুজ বিপ্লব তৈরি হয়, তাতে পাঞ্জাব হরিয়ানার কৃষকেরা যে বিপুল পরিমাণে লাভবান হয়েছে, সেটা যদি সত্যিকারের ভাবে আমরা জানতে চাই, তাহলে তার ভিতরে ঢুকতে হবে। আমি অত ভিতরে ঢুকতে চাইছি না, খালি এতটুকু আপনাদেরকে বলছি যে সবুজ বিপ্লবের সময় বা ফলে পাঞ্জাব এবং হরিয়ানা প্রচুর উপকার পেয়েছিল সেখানকার কৃষকের। এই সবুজ বিপ্লব কিন্তু শুরু হয়েছিল ডক্টর এম.এস. স্বামীনাথনের হাত ধরেই, যে স্বামীনাথনের নাম আমরা বারবার শুনে আসছি ইদানিং। এই কৃষক আন্দোলনের ফলে যে এমএসপি হচ্ছে, যে স্বামীনাথন ফর্মুলা চালু করবার জন্য। এবারে আসা যাক এমএসপির কথাতে। ধরা যাক একজন কৃষক, সে চাষ করলো, সেই বাবদ তার খরচা হলো মোটামুটি 10 টাকা। কিন্তু সে যখন বাজারে সেই জিনিসটাকে বিক্রি করতে নিয়ে গেল, দেখা গেল তার দামটা পড়ে গেছে, দাম হয়ে গেছে 8 টাকা। তাহলে এই যে ক্ষতিটা যেটা হলো, এই ক্ষতিটাকেই পুষিয়ে দেবার নাম হচ্ছে গিয়ে এমএসপি বা ন্যূনতম সমর্থন মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস। এবারে এই এমএসপিটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে গিয়ে A2 মানে হচ্ছে গিয়ে যে কৃষক চাষ করবে, তার তো চাষ করতে গেলে কিছু বীজ লাগবে, তারপরে সার লাগবে, তার খরচা একটা, ধরা যাক সেটা 100 টাকা। তারপরের সূত্রটা হচ্ছে গিয়ে এফএল মানে হচ্ছে গিয়ে জমিটা চাষ করতে গেলে তার তো লেবার লাগবে। এবার তার ফ্যামিলি মেম্বাররা যদি থাকে, তারা যদি সেটাকে চাষ করে, তাদের তো একটা খরচা দিতে হবে। সেই খরচাটা, যদি ফ্যামিলি মেম্বার না থাকে, তাহলে আমাকে বাইরে থেকে লেবার নিয়ে আসতে হবে, তার খরচা। তাহলে A2 ধরা যাক, তাহলে এফএলও হলো গিয়ে 100 টাকা। তাহলে A2 100 টাকা আর এফএল হচ্ছে গিয়ে 100 টাকা। তাহলে 100 + 100 = 200। এটা হচ্ছে গিয়ে এমএসপির বর্তমান নিয়ম বা ফর্মুলা। এবারে স্বামীনাথন 2004 সালে যে কমিটি তৈরি হয়, তার প্রধান ছিলেন। 2006 সালে তিনি একটা রিপোর্ট পেশ করলেন। তিনি বললেন যে না, C2 + 50 এটা হবে গিয়ে এমএসপির ফর্মুলা। এই C2 + 50টা কি? C2 হচ্ছে গিয়ে আপনার এই A2 আর এফএল যেটা হলো, সেটা হচ্ছে গিয়ে ওই 100 + 100 200 + 50%, মানে 200-র 50% হচ্ছে গিয়ে 100, তাহলে 300 টাকা। এটাই হচ্ছে গিয়ে C2 + 50। বর্তমানে এমএসপি দেওয়া হয় 23খানা শস্যের উপরে, কিন্তু এর উপরে কোনো কানুন নেই বা আইন নেই। কৃষকেরা যারা আন্দোলন করছে, তারা বলছে যে না, এটাকে একটা আইনে বানাতে হবে, আইনে পরিণত করতে হবে। এবারে আপনারা খালি একটু চিন্তা করে দেখুন,
যে C2+50 ফর্মুলা এবং যদি এটাকে আইনসিদ্ধ করা হয় এবং এই 23খানা প্রোডাক্টের উপরে যদি এই ফর্মুলাটা কার্যকরী হয় তাহলে কি প্রভাব হতে পারে। এবারে ধরুন আমি চাষ করছি, আমি ধানই চাষ করছি, আমি একটা এক্সাম্পল বলছি। এবারে আমি যদি নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমি যা তৈরি করব ধান সেটা আমি বিক্রি করব এবং আমার কোনো ক্ষতি হবে না, তাহলে আমি কি করব, আমি অন্যান্য আর যে সমস্ত সবজি বা ফসল চাষ করতাম সেগুলো কিচ্ছু চাষ করব না, খালি ধানই আমি চাষ করে যাব এবং আমি নিশ্চিন্ত থাকবো যে আমার প্রোডাক্ট আমি বিক্রি করে আমি পয়সা পেয়ে যাব, ক্ষতি এক ফোঁটাও হবে। এই 23খানা প্রোডাক্ট কি কি? 23খানা প্রোডাক্ট হচ্ছে গিয়ে ধান, গম, ডাল, শস্য রয়েছে, তেল বীজ রয়েছে বিভিন্ন রকমের, এবং 4খানা কমার্শিয়াল শস্য রয়েছে। এই 23খানা প্রোডাক্ট হচ্ছে গিয়ে এমএসপির আন্ডারে পড়ে। এবারে এই একটা জিনিস চিন্তা করে দেখুন, এবার একটুখানি ভাবুন, এমএসপি চালু হয়ে গেল বা বর্তমানে যে এমএসপি ব্যবস্থা চালু আছে এর ফলে কি হচ্ছে, এত ধান বা এত গম আমাদের দেশে উৎপন্ন হচ্ছে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফসিআই এর বিভিন্ন জায়গায় যে গোডাউনগুলো রয়েছে তাতে এত বেশি মানে এক্সেস পরিমাণে যে গোডাউন করা হচ্ছে, গুদামজাত করা হচ্ছে জিনিস, তার বেশিরভাগই কিন্তু আপনার নষ্ট হয়ে যায়। বিভিন্ন পেপারে বা বিভিন্ন সময় হয়তো আপনারা এটা শুনে থাকবেন বা পড়ে থাকবেন যে ইঁদুরে খেয়ে নষ্ট করে দিচ্ছে, পোকামাকড়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে, পচে গেছে বা খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হচ্ছে, খারাপ কোয়ালিটির মাল, এই ধরনের ব্যাপার হচ্ছে। এবারে এ যদি একটা মানে আইন যদি তৈরি হয়ে যায় যে সরকার আইন করে দিল যে আমরা এবারে নেব, তাতে কি হবে, এবারে খারাপ মাল ভালো মালও তৈরি হবে। এবারে সরকার এই এত প্রোডাকশন যদি হয়ে যায় তাহলে এটা গুদামজাত করবে কিভাবে? গোটা দেশে তাহলে আমাকে খালি এর পিছনেই গুদামজাত করার ব্যবস্থা করে রাখতে হবে, তার পিছনে কি খরচা, এটা একটা ব্যাপার হয়ে গেল। আরও একটা কথা হচ্ছে যে শুধু 23খানা প্রোডাক্টের উপরে কেন আমি এমএসপি ডিমান্ড করছি? কৃষিজাত পণ্য তো আরও অনেক কিছু রয়েছে, পোলট্রি ফার্ম রয়েছে, তারপরে টমেটো রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, গাজর রয়েছে, মূলো রয়েছে, পটল রয়েছে, ঝিঙ্গে, বেগুন, উচ্ছে, এগুলো কেন না? এই যে এর কৃষকরা বলছে আমরা অন্নদাতা, কौन-सी का अन्नदाता बे? तुम क्या हमको अन्न खिलाता है मुफ्त में? बिना পয়সা তুমি আমাকে খাওয়াও। তুমি বেটা চাষ করছো, চাষ করে সেই প্রোডাক্ট তুমি নিয়ে যাচ্ছ বাজারে বিক্রি করে লাভ করছো। এই যে এক একটা কৃষক যে গেছে, দেশে 15 কোটি আমাদের দেশে চাষি, 15 কোটি। এই 15 কোটির মধ্যে মাত্র 8%-এর ইনকাম জানেন? বছরে 83 কোটি টাকা। এক একটা গাড়ি করে যে এরা দিল্লিতে ঘেরাও করেছে কিষানরা, এক একটা গাড়ি আপনি যদি দেখেন, একটা গাড়ি, একটা ছবি আমি দেখাবো আপনাদের এখানে, এই ভিডিওতেই রয়েছে, সেই গাড়িটার দামই হচ্ছে গিয়ে 3 কোটি টাকা। ল্যাম্বরগিনি, রেঞ্জ রোভার, কোটি কোটি টাকা দামের গাড়ি। এরা কৃষক? কৃষক বলতে আমরা কি বুঝি? আমাদের ধ্যান ধারণাতে যে কৃষকের ছবি আছে, দেশে 86% কৃষক হচ্ছে সেই ধরনের, আর বাকি কৃষকরা হচ্ছে গিয়ে এই যারা আন্দোলন করতে গেছে এই ধরনের। গ্রিন রেভলিউশনের ফলে, সবুজ বিপ্লবের ফলে যে কৃষক তৈরি হয়েছে পাঞ্জাব হরিয়ানাতে, তাদের এক একজনের ইনকাম যদি আপনারা দেখেন, এবং এদের ইনকামের বেশিরভাগটাই হচ্ছে গিয়ে নন ট্যাক্সেবল। কেন? এগ্রিকালচারাল ইনকাম যেটা হয়, এগ্রিকালচারাল ইনকামের ওপরে কোনো ইনকাম ট্যাক্স লাগে না। তাহলে চিন্তা করে দেখুন, এদের বেশিরভাগই কিন্তু হচ্ছে মানি লেন্ডার। ছোট ছোট যারা প্রান্তিক চাষি তাদেরকে টাকা ধার দেয় সুদে, আর তারা কিনা গিয়ে বলছে যে আমাদের লস হচ্ছে, এমএসপি প্লাস C2+50% না করলে আমাদের লস হয়ে যাচ্ছে।
আমাদের এই 2023-24 যে বাজেট ধরা হয়েছে মানে কেন্দ্রীয় বাজেট, তার টোটাল মূল্য হচ্ছে গিয়ে মোটামুটি 45 লক্ষ কোটি টাকা। আর এরা যে বিভিন্ন দাবি দাওয়া করছে, যেই দাবি দাওয়াগুলো পূরণ করতে হবে, যেমন মনরেগার ব্যাপার রয়েছে একটা, 700 টাকা পার ডে, তারপরে পেনশন 10,000 টাকা করে কৃষকদের পার মান্থ, ফ্রি ইলেকট্রিসিটি, যে সমস্ত দাবি দেওয়া করছে তার টোটাল হিসাব যদি ধরা হয় তাহলে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 36 লক্ষ কোটি টাকা। বাজেটের 85 to 86% হয়ে যাচ্ছে এদের পিছনেই চলে যাবে। তাহলে দেশে অন্যান্য উন্নয়নমূলক কাজকর্মগুলো সরকার করবে কিভাবে? এর থেকে কি একটা ধারণা মনে তৈরি হচ্ছে না যে পিছনে কোনো একটা বাজে শক্তি কাজ করছে দেশের অর্থ ব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য? আপনার কি মনে হয়? এরা বলে আমরা অন্নদাতা। তাই যদি হয় তাহলে আমি যে গেঞ্জিটা পরে আছি, তাহলে যে গেঞ্জিটা বানিয়েছে সে হচ্ছে গিয়ে গেঞ্জিদাতা। আমি যে চশমাটা পরে আছি সে হচ্ছে গিয়ে আমার চক্ষুদাতা। কি বলবেন আপনি এদেরকে? 2006 সালে যখন স্বামীনাথন এই রিপোর্টটি পেশ করে তখন কেন্দ্রে ছিল ইউপিএ সরকার। তারা কিন্তু পত্রপাঠ এই কমিশনের রিপোর্টটাকে কিন্তু খারিজ করে দিয়েছিল। তারা স্বীকার করেনি যে না, আমরা এটা চালু করব না। দুদিন আগে দেখলাম, টিভিতেই দেখছিলাম, রাহুল গান্ধী বলছেন যে আমি ক্ষমতায় আসলে আমি এমএসপি চালু করে দেব। কি বলবেন? হাসবেন না কাঁদবেন না কি বলবেন আপনি? মানে ভেবে কিছু বোঝা যাচ্ছে না যে কি চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করে যে জিতে আসবার জন্য যেভাবেই হোক দেশের অর্থনীতি যদি আমার নষ্ট হয়ে যাক, দেশ যদি গোল্লায় যাক তো যাক, কিন্তু আমাকে জিতে আসতেই হবে, ভোট যেভাবে পেতেই হবে। কিষানরা বলছে যে ডব্লিউটিও থেকে বেরিয়ে আসুন। পাঞ্জাব হাইকোর্টে কিষানরা একটা কেস করেছিল, না আমাদের এই আন্দোলনটাকে ইউনাইটেড নেশনে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। দিয়েছে পাঞ্জাব হাইকোর্ট আচ্ছা করে। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সিদ্ধান্ত অনুসারে গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য কিন্তু হয়ে থাকে। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বিভিন্ন মেম্বার কান্ট্রি যারা রয়েছে তারা বসে একটা নির্ধারণ করে যে কোন প্রোডাক্টের কি দাম হবে এবং সেই অনুযায়ী বিভিন্ন দেশে সেই দামটাই কিন্তু চালু থাকে। এবারে বিভিন্ন দেশের সরকার তার ইন্টারনাল যে ব্যবস্থা আছে তার মধ্যে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, ইন্টারন্যাশনাল বা ডব্লিউটিওর প্রাইস হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে গমের 18 টাকা, আর সরকার দিচ্ছে কত এমএসপি নিয়ে? 22 টাকা 75। এরা বলছে যে এটা ডব্লিউটিও থেকে বেরিয়ে আসে। দুদিন বাদে বলবে আমার মাঠের মধ্যে যে আমরা কাকতাড়ুয়া রেখেছি তার জন্য রাফাল বিমান পাঠাও। এরা যে দিল্লিতে যে কিষাণ আন্দোলন যারা গেছে আর কি, তারা যে ট্র্যাক্টরগুলো নিয়ে গেছে, সেই ট্র্যাক্টরগুলো পুরো আপনার সাউন্ড সিস্টেমে মানে লাগানো আছে, সাউন্ড সিস্টেম। আর প্রত্যেকটা ট্র্যাক্টর কিন্তু পুরনো নয়, প্রত্যেকটা নতুন, ব্র্যান্ড নিউ। ভারতবর্ষের অর্থনীতি এখন বিশ্বে 5ম, আর এরা চেষ্টা করছে সেইটাকে টেনে নামিয়ে একদম নিচে তলানিতে নিয়ে যাবার। আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, এরা বলছে সরকারের কাছে ডিমান্ড করছে এটাকে কানুন বানাতে হবে, আইন বানাতে হবে। পার্লামেন্টের অধিবেশন কিন্তু শেষ হয়ে গেছে, এখন আর কোনো পার্লামেন্ট বসবে না, এবারে সেই বসবে গিয়ে ভোটের পরে। এবং যতক্ষণ না পার্লামেন্ট আবার বসবে ততক্ষণ কিন্তু কোনো আইন তৈরি করা যাবে না। তাহলে কি জেনে শুনে এরা এই ব্যবস্থাগুলো করতে যাচ্ছে যে আমাদের আইন তৈরি করে দিতে হবে এখনই? নাকি এটা আরো কোনো বড়
পরিকল্পিত কোনো আন্দোলনের সূত্রপাত, দিল্লিকে ঘিরে ফেলা, রাজধানীকে ঘিরে ফেলা, যেমন হয়েছিল শাহিনবাগ, তার কোনো সূত্রপাত নয় তো? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এরপরে অন্য ভিডিওতে অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।